আচ্ছা, ফাইন। সম্ভবত আমার কথা শোনা স্ক্রিনটা যাচ্ছে একটু এবং বড় স্ক্রিন, করা যায় না? স্যার, আপনার স্ক্রিনটা কি বড় করা যায়? আমার স্ক্রিন আমি ফুল স্ক্রিনই দিয়ে রাখছি। ফুল স্ক্রিন কি দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ফুল এবং আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? এটা একটু এনশিওর। হ্যাঁ হ্যাঁ, লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের যে ফ্রি সেশনটা সেই সেশনটাতে স্বাগতম। আমরা আজকের সেশনে বিসিএস ম্যাথ প্রিলি প্লাস রিটেনের কিভাবে একটা কম্বাইন্ড প্রিপারেশন একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিতে পারি সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আহ, এবং আসলে ম্যাথ নিয়ে আমাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল এতদিন, সেই চিন্তা ভাবনাগুলোর মধ্যে যে কি ভুলগুলো রয়েছে সেগুলো আমরা আসলে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের গাইডলাইন অনুযায়ী আপনারা পরবর্তী আপনাদের যে কাজটা থাকবে, যে পরবর্তীতে আপনারা যখন পড়াশোনা করবেন তখন আমাদের গাইডলাইন অনুযায়ী আপনারা চলবেন। আচ্ছা, এবং তাহলেই মোটামুটি বলা যায় যে সেমিনারটা সফল হবে। আচ্ছা, তো আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি হচ্ছি জাহিদ। আমি 45তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মেধাক্রম 4। বর্তমানে ইঞ্জিনিয়ার এবং রেগুলেটর হিসেবে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটিতে কর্মরত আছি এবং আমার পড়াশোনা বুয়েট ত্রিপলি থেকে। এর চাইতেও বাইরের আরেকটা কথা আমি অ্যাড করি, সেটা হচ্ছে যেহেতু ম্যাথের উপর আমাদের ওয়েবিনারটা, তো ম্যাথের উপর আমি কিন্তু প্রায় টানা 2016 ডিসেম্বর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় 9-10 বছরের মতন আমি স্টুডেন্টদেরকে ট্রেন করছি। একটা সময় ট্রেন করতাম বুয়েট অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে, কিংবা এইচএসসির স্টুডেন্টদেরকে, এসএসসির স্টুডেন্টদেরকে। এখন জব কোর্সে যে স্টুডেন্টরা রয়েছেন তাদেরকে ট্রেন করছি। তো আমি আমার আলোচনা শুরু করছি, সেটা প্রথমে আমি শুরু করছি বুক লিস্ট দিয়ে। এই বুক লিস্ট দিয়ে আমি সাধারণত শুরু করি না। অন্যান্য সাবজেক্ট গুলোর আলোচনা যখন আসে, সেটা হতে পারে ম্যাথ, সরি, সেটা হতে পারে ইংলিশ, সেটা হতে পারে বাংলা, সেটা হতে পারে জিকে, আমি প্রথমেই আসলে এরকম বুক লিস্টের কথা বলি না। কিন্তু প্রথমেই বুক লিস্টের কথাটা বলছি আপনাদের একটা ভ্রান্ত ধারণা আসলে ভাঙার জন্য। ভ্রান্ত ধারণাটা কি? আপনারা প্রথমে যে কাজটা করেন সেটা হচ্ছে যে জিজ্ঞাসা করতে থাকেন যে ভাইয়া, আচ্ছা আমি প্রথমে আরেকটা কথা বলে নিই, কেউ স্ক্রিনে কিন্তু দাগ দিবেন না, হ্যাঁ, কেউ স্ক্রিনে দাগ দিবেন না। আহ তাহলে মানে কনসেন্ট্রেশন ব্রেক হয় আমার। আপনার কিছুই করা লাগবে না, স্ক্রিনের মধ্যে আমি লিখবো, আমি দেখাবো সবকিছু, আপনার স্ক্রিনের মধ্যে হাত দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, তো বুক লিস্টের যে ব্যাপারটা আমি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ, এটাতে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে বা ভ্রান্ত চিন্তা ভাবনা রয়েছে বা ভ্রান্ত গাইডলাইন রয়েছে, এবং কিছু তথাকথিত কোচিং ব্যবসায়ী বলি কিংবা বই ব্যবসায়ী বলি, তাদের কারণে আসলে এই ঝামেলাটা হয়েছে, এই সমস্যাটায় আপনাদেরকে পড়তে হচ্ছে। সেটা কি, তারা এসে তাদের নিজস্ব যে গাইড বইগুলো আছে সেই গাইড বইগুলো এসে প্রমোট করে দিয়ে যাচ্ছে। এখন তাদের বিক্রি ব্যবসা তো ভালোই হচ্ছে, কিন্তু আপনার আসলে আপনার যে ম্যাথে উইকনেস আছে সেই উইকনেসটা আসলে ওইভাবে রিমুভ হচ্ছে না। সে তার মতন বেচে দিয়ে গেল, কিন্তু আপনার যা পড়া উচিত, আপনার যেভাবে আগানো উচিত ছিল, সেটা আসলে ওইভাবে ফুলফিল হচ্ছে না। তো এজন্য আমি প্রথমে বুক লিস্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। বুক লিস্ট হিসেবে আমরা এনসিটিবির যে বোর্ড বইগুলো রয়েছে 9-10 এর এসএসসি লেভেলের, সেগুলোকে আমরা একটু টার্গেট করব মেইনলি। এসএসসি জেনারেল ম্যাথ এবং এসএসসি হায়ার ম্যাথ, কিছু টপিকে জেনারেল ম্যাথ বই লাগবে, কিছু টপিকে হায়ার ম্যাথ বই লাগবে, কিছু টপিকে দুইটা বইয়ের একটা কম্বিনেশন লাগবে। তো সবগুলোই আসলে এখান থেকে কাভার আপ করে নিতে হবে এবং দিস ইজ আ মাস্ট, এটা করতেই হবে। আচ্ছা, ম্যাথের প্রিপারেশন আসলে কিভাবে নিবেন সেই ব্যাপারে গাইডলাইনটা আমি অচিরেই দিব। আমি আসলে আমার যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো আগে শেষ করার চেষ্টা করি, তাহলে একটা ফ্লুয়েন্সি ভালো আসবে। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা সেগুলো লিখে রাখুন, আমি সেই প্রশ্নগুলোর জবাব দিব। এখন আপনি হচ্ছেন গিয়ে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বই পড়লেন, বোর্ড বই পড়লেন, সেখানে আপনাকে কিভাবে পড়তে হবে, সেখানে আপনি থিওরি গুলোও পড়বেন, সেখানে আপনার উদাহরণে কিছু এক্সাম্পলে কিছু ম্যাথ থাকবে, সেই ম্যাথ গুলোও আপনি সবগুলো সলভ করবেন, প্লাস এক্সারসাইজে যেগুলো আছে সেগুলোও আপনার করতে হবে। এই কাজ, এই তিনটা কাজ আপনার করতে হবে। এই তিনটা কাজ আপনি করতে গিয়ে দেখবেন যে ওই এক্সারসাইজের সবগুলোর সলভ আপনার বইয়ের মধ্যে তো আর পাবেন না। তো সলভ পাবেন, অঙ্ক গাইড নামের একটা অ্যাপ আছে, সেখানে ফ্রিতে আসলে এই সলভটা পাওয়া যায়। তো এই গাইডটা আপনি ইউজ করতে পারেন, তবে প্রথমে গাইড দেখবেন না, প্রথমে নিজে করার চেষ্টা করবেন, নিজে একদম না পারলে
তখন আপনি গাইড বই দেখবেন, তবে গাইড বই থেকে মুখস্থ করার চেষ্টা করবেন না, গাইড বই থেকে বুঝে নিয়ে তারপর নিজে নিজে করার চেষ্টা করবেন। এভাবে আসলে গাইড ইউজ করতে হয়। আচ্ছা, এরপর কিছু কিছু টপিক আসলে এরকমও আছে যে টপিক গুলো মানে একটু কঠিন এবং একটু মানে এসএসসি লেভেলেও নেই, বরং এইচএসসি লেভেলের কিছু কিছু জিনিস থেকে নেওয়া হয়। যেমন এইচএসসি লেভেল থেকে পারমুটেশন বা বিন্যাস, কম্বিনেশন বা সমাবেশ, প্রবাবিলিটি বা সম্ভাবনা, ইনইকুয়ালিটি বা অসমতা, এরকম কিছু কিছু টপিক নেওয়া হয়। তো এই টপিকগুলো আপনার হচ্ছে এইচএসসির যে কোনো একটা বই থেকে কাভার আপ করে নিতে হবে। সেই বইটা হতে পারে কেতাবউদ্দিনের বই, সেই বইটা হতে পারে আসিফ আহমেদের বই, সেই বইটা হতে পারে অক্ষর পত্রের বই। এটা আপনার উপর ডিপেন্ড করে, এখানে আমি আপনার উপর কিছু চাপাবো না। কারণ অনেকে এইচএসসি লেভেলের বইটা পড়াটা নিয়েই হিমশিম খায়, সেখানে একটা বই আপনি পড়েন আগে, ওটাই যথেষ্ট। সো এসএসসি জেনারেল ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথ বইয়ের পাশাপাশি আপনাকে অবভিয়াসলি এইচএসসি লেভেলের একটা বই রাখতে হবে, যেখান থেকে আপনি পার্টিকুলার কিছু টপিক কভার করে নেবেন। এখন বোর্ড বইগুলো তো আসলে জবের জন্য ফোকাস করে কোশ্চেন গুলো লেখে নাই। তো ওইটার কম্বিনেশন কিভাবে করবেন, বা আপনি হচ্ছেন কি ওই জায়গাটা ফিনিশিং কিভাবে দিবেন? ফিনিশিং দেওয়ার জন্য আপনি এতক্ষণ থিওরি পড়ছেন, এতক্ষণ অনেক এক্সাম্পল সলভ করছেন, এতক্ষণ অনেক এক্সারসাইজ করছেন। তো ওই জিনিসগুলো সাম আপ করার জন্য, বা আপনার মানে যে প্রিপারেশনটা নিচ্ছেন, আপনি যে পড়াশোনা করছেন, সেই জিনিসটা আসলে ফুলফিল হলো কিনা সেই জিনিসটা বোঝার জন্য, সেই জিনিসটা পুরোটাকে সাম আপ করে নিয়ে এসে গুছিয়ে আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি একটা জব সলিউশন আপনি ফলো করবেন। এই জব সলিউশনটা আপনি সলভ করবেন। সব অবভিয়াসলি সব ম্যাথ আপনি সলভ করতেও পারবেন না, সব ম্যাথ সলভ করার দরকারও নেই। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেছে বেছে, আপনার কাছে মনে হচ্ছে যে 10টা ম্যাথ আছে, তো দেখি তো 1 নাম্বার ম্যাথটা আমি পারি কিনা, দেখি তো 2 নাম্বার ম্যাথটা তো আমি পারবো দেখেই বুঝতেছি, ওইটা আর করতে যাব না। 3 নাম্বার ম্যাথটা আমি একটু দেখি তো পারি কিনা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার খুব ইজি মনে হচ্ছে, 7 নাম্বার ম্যাথটা একটু দেখি তো পারি কিনা। এভাবে জাস্ট নিজেকে যাচাই করা, প্রিপারেশনটা সাম আপ করে নিয়ে আসা। কাজে আমি বুক লিস্টের ব্যাপারে বলতেছি, মানে গাইড বই যে এতদিন গিলাইছে আপনাকে, ওইখান থেকে ওই ট্রেন্ড থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে বোর্ড বই যেগুলো আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের এসএসসি এনসিটিভির যে বোর্ড বইগুলো, সেগুলো থেকে প্রিপারেশন শুরু করেন। এবং সেগুলোর সহায়ক বই হিসেবে অঙ্ক গাইড অ্যাপটা আপনি ইউজ করবেন। কিছু পার্টিকুলার টপিকের জন্য এইচএসসি বুক ফলো করবেন, এবং সবকিছু সাম আপ করার জন্য জব সলিউশন ফলো করবেন। আর আমরা আপনাদেরকে প্রপোজ করতেছি যে আমরা যেহেতু 51তম বিসিএস প্রিলিমিনারি এবং রিটেনকে কম্বাইন্ড করে একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, সেই কোর্সে আপনাদেরকে আমরা ইনভাইট করছি। সেখানে আমরা মোটামুটি ধরিয়েই দিব যে এই এই জিনিসগুলো এইভাবে পড়তে হয়, এই এই থিওরি গুলো, এই যে থিওরির এক্সপ্লেনেশন এইভাবে করতে হয়, এই ম্যাথ গুলো এইভাবে সলভ করতে হয়, এইভাবে আগাতে হয়। আমরা এমনিতে কিছু ম্যাথ আজকে রেখেছি, আপনাদেরকে কিছু জিনিস পড়াবো আমি, হ্যাঁ, কিছু স্লাইড আমি রেখেছি, কিছু ম্যাথ রেখেছি। 3-4টা ম্যাথ আসলে কিভাবে পড়তে হয় সেই জিনিসটা বোঝানোর জন্য, আপনারা বুঝতে পারবেন না তাহলে যে আমরা আসলে কোন ভাবে আগাতে চাই এবং কোন ভাবে আগালে আপনাদের জন্য মঙ্গল হবে। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেই কথাটা হচ্ছে যে কিছু না, কিছু জায়গায় আপনার একটু নো বলতে হবে, নো বললা শিখতে হবে। সেই জায়গাগুলো যারা আসলে খুব মানে বড় মানের ব্যবসায়ী, আপনার মানে ব্যবসা করা খুব খারাপ কাজ না, কিন্তু সেটা হচ্ছে গিয়ে আপনার ক্ষতি করে যদি অন্য কারো লাভ হয়, তাহলে সেটা কখনোই আপনি করবেন না। আমরা সাজেস্ট করতেছি কোনো গাইড বই আপনি ফলো করবেন না। এটা স্ট্রিক্টলি, এটা একটা স্ট্রিক্ট একটা কথা, কোনো গাইড বই আপনি ফলো করবেন না। সেকেন্ড আরেকটা কথা হচ্ছে কোনো শর্টকাট আপনারা ফলো করবেন না। দেখবেন যে গাইড বইগুলোতে অনেক শর্টকাট আছে, ভাই বিশ্বাস করেন 9-10 বছর যাবত আমি ম্যাথ করাচ্ছি স্টুডেন্টদেরকে, আমি একটা শর্টকাটও পারি না। বুয়েট অ্যাডমিশনের শর্টকাট পারি না, আমি এই যে জব এক্সামের শর্টকাট পারি না, আমি ভার্সিটি এক্সামের কোনো শর্টকাট পারি না। আসলে শর্টকাট লাগেই না। কি লাগে বলেন তো? আসলে শর্টকাট ওই বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে, বইয়ের মধ্যে পেস্ট করা হয়েছে, কিন্তু যিনি প্রশ্নকর্তা উনি কি ওই কারণে কোশ্চেনটা দিচ্ছেন যে ওই শর্টকাট নিয়মে করলে ইজিলি করে ফেলা যাবে, টাইম কম লাগবে, এজন্য কোশ্চেনটা দিচ্ছেন? অবভিয়াসলি না। উনি ওই কারণেই কোশ্চেনটা দিচ্ছেন যে ঠিকঠাক নিয়মে করলেও কইরা ফেলা পসিবল ওই টাইমের মধ্যে, দ্যাটস ওয়াই উনি কোশ্চেনটা ওই জায়গায় দিচ্ছেন। ঠিক আছে? এজন্য কোনো শর্টকাট কখনো ফলো করবেন না। কারণ শর্টকাট দেখেন, শর্টকাট মুখস্থ করতে গিয়ে আপনার আলাদা একটা ব্রেন খরচ করতে হচ্ছে, সেই ব্রেনের খরচটা আপনি জিকেতে করেন। সেই ব্রেনের খরচটা আরে বাবা আমি তো ইন্টারন্যাশনাল মনেই থাকে না, তো ইন্টারন্যাশনালে সেটা খরচ করেন। আপনার ভোকাবুলারি
মনে থাকে না, তো ভোকাবুলারিতে সেটা খরচ করেন। বাংলা সাহিত্য কত হিউজ পড়া ভাই, পড়ার কোনো শেষ নাই বাংলা সাহিত্যে, সেই বাংলা সাহিত্যের জন্য আপনি খরচ করেন। আপনি কোন দুঃখে শর্টকাটের জন্য খরচ করতে যাচ্ছেন? আপনি বেসিক থেকে বুঝবেন, আপনার কোনো শর্টকাট লাগবে না। এরপর যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে গিয়ে, ম্যাথের জন্য কোনো সাজেশন কখনোই কারো কাছ থেকে খুঁজবেন না। ইভেন আমাদের কাছ থেকেও কখনো খুঁজবেন না, আমরাও কখনো দিব না। এবং যে দেয় সে হচ্ছে ফ্রড, সে হচ্ছে প্রতারক। ম্যাথ কখনো কেউ সাজেশন দিয়ে জব এক্সামে কমন ফেলতে পারবে না। যদি কমন পড়ে কাকতালীয়, বা কিছু কিছু জব এক্সাম আছে যেগুলো জব সলিউশন থেকে ডিরেক্ট দিয়ে দেয়, এখন ও যদি সাজেশন নাও দিত তাও কমন ফেলানো যাইতো। তো বিসিএস এর সাথে ওইটা আপনি মিলাইতে যায় না। বিসিএস এর যে ম্যাথ আসে সেই ম্যাথে আপনি কখনোই সাজেশন খুঁজতে যাবেন না, আপনি একদম কোর জায়গা থেকে বুঝবেন। এই ব্যাপারটা নিয়ে আমরা যদি একটু আলোচনা ডিপ করি, যে আমার ম্যাথে আসলে কি টু সাকসেস কি, কি টু সাকসেস আমার কি। প্রথম কথা হচ্ছে আমার খুব স্ট্রং একটা বেসিক থাকতে হবে। সেই স্ট্রং বেসিকের মধ্যে আছে থিওরিটিক্যাল নলেজ। এই থিওরিটিক্যাল নলেজটা হচ্ছে কি আমাকে একটা স্ট্রং বেস দিবে। ছোটকাল থেকে আমাদের যে ট্রেন্ডটা আছে, আমাদের মাস্টার মশাইরা কি করে, যে নাও বাবা আমি 10টা ম্যাথ লাগাই দিলাম, এই 10টার ভিতরে একটা না একটা ম্যাথ কমন পড়বেই পরীক্ষার হলে। এই 10টার ভিতরেই দেখা যেত যে 5টা ম্যাথ চলে আসছে। বাংলাদেশের ট্রেন্ডই এটা। নতুন শিক্ষামন্ত্রী আসছে, আলহামদুলিল্লাহ, এটার কিছু কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো, যেটা আগেও দেখা যায়। তো তো এই জায়গাটা নিয়ে আসলে বাংলাদেশের ট্রেন্ডটাই খারাপ করে ফেলছে। মানে কোনো স্ট্রং বেস নাই, আমি কোনো কিছুই জানি না, একটা কনসেপ্ট সম্পর্কে কিছু অঙ্ক মুখস্থ করে দাগিয়ে বারবার করতে করতে মুখস্থ হয়ে যায়, সেই জিনিসগুলো পরীক্ষার হলে বমি করে দিয়ে আসি A+, গোল্ডেন A+। এভাবে আমরা হচ্ছে গিয়ে অভ্যস্ত। কিন্তু চাকরির পরীক্ষায় যখন আবার দিতে যাই তখন একসাথে অনেকগুলো টপিক, থিওরিটিক্যাল নলেজ নাই, বেসিক স্ট্রং নাই, সে জায়গায় আমরা একদম ডাউনফল করি। 100টা গাইড গিললে খাইলেও কিন্তু আপনার এই জায়গাটা কাভার আপ হবে না। এই জন্য আপনার বেস খুবই স্ট্রং থাকতে হবে, আপনার থিওরিটিক্যাল নলেজ খুব হাই থাকতে হবে। এজন্য কখনো ম্যাথের ক্ষেত্রে প্রিলিমিনারির পড়া এবং লিখিতর পড়া আলাদা, এটা কখনো ভাববেন না। প্রিলিমিনারি হোক রিটেন হোক, ম্যাথ মানে ম্যাথ। ম্যাথ মানে সব জিনিস ওই একভাবেই পরিচালিত হবে। আমরা ম্যাথ করাবো, আমরা 2-4টা এর জন্য থিওরি থিওরি কিছু আলোচনা করে 2 একটা ম্যাথ করায় আপনাদেরকে বুঝাবো যে জিনিসটা, এই কথাটার গুরুত্ব কি। তো কখনোই প্রিলি আর লিখিত এই দুইটাকে ম্যাথের জন্য আলাদা ভাববেন না, বরং প্রিলি হোক লিখিত হোক ভাইবা হোক যাই হোক, ওইটার জন্য আপনার দরকার স্ট্রং বেস। ঠিক আছে, যেটা আপনার থিওরিটিক্যাল নলেজের মাধ্যমে আসবে, এবং এটা অবভিয়াসলি আসতে হবে। এবং ম্যাথ আসলে ধারণ করার জিনিস। ম্যাথ বাংলা সাহিত্যের মতন না যে মুখস্থ আপনি করে ফেললেন, আবার চলে গেল আবার মুখস্থ করে নিলেন। ম্যাথ ওরকম জিনিস না। ম্যাথ হচ্ছে ধারণ করার জিনিস, ম্যাথ হচ্ছে আধ্যাত্মিক একটা জিনিস, ম্যাথ হচ্ছে সাধনার জিনিস। তো ম্যাথকে আসলে বুঝতে হবে, খুব ভালোভাবে বুঝতে হবে, খুব ভালোভাবে এটাকে ধারণ করতে হবে। যেমন আপনি থিওরিটা বুঝলেন, এখন ওই থিওরির সাথে বাস্তবের একটা কম্পারিজন নিয়ে আসার চেষ্টা করেন। বাস্তবের কম্পারিজন নিয়ে আসবেন এই কারণে না যে আপনি দার্শনিক হতে যাচ্ছেন, এই জন্য নিয়ে আসবেন যে পরীক্ষায়ও এটা আসে কিন্তু। তো আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ওই লেভেলের হইতে হবে, যে আপনি যেই থিওরিটা পড়লেন সেই থিওরির সাথে বাস্তবিক জিনিসগুলো আপনি ম্যাচ করাইতে পারতেছেন কিনা। যদি খুব বেশি কঠিন মনে হয়, লিস্ট আপনি হচ্ছেন গিয়ে পরীক্ষায় আসা জিনিসগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করেন। তো সেই ক্ষেত্রে আপনার মোটামুটি এইটা জায়গাটা কাভার হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা একদম পাহাড়ের চূড়ায় আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা যে ম্যাথ করব, তথাকথিত ম্যাথ করা, যেটার জন্য কি করছেন আপনি, যেটার জন্য আমরা এই যে এতগুলো বুক লিস্ট আসলে সাজেস্ট করতেছি, টপিক ওয়াইজ এই কাজটা আপনি করতে হবে। এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। তবে ইচ্ছা মতো প্র্যাকটিস করলেন, শুধু এতদিন এই কাজটাই করা হতো, শুধু ম্যাথই করে যাওয়া হতো, প্র্যাকটিস করা হতো, বারবার এক জিনিস বারবার করতে করতে খাইতে খাইতে গিল্লা পরীক্ষার হলে বমি করে দিয়ে আসতেন। কিন্তু এই সুযোগটা আর এখন নাই। বিসিএস বা অন্য সরকারি নবম গ্রেডের চাকরিগুলোর জন্য আপনার এই সুযোগটা আর এখন নাই। এটার জন্য কি করতে হবে, নিচ থেকে আসতে হবে। আগে ফাউন্ডেশনটা মজবুত করতে হবে, এরপর আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে, এবং কি করতে হবে, অবভিয়াসলি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই রোড ম্যাপটা আপনারা ফলো করবেন, এবং মনে রাখবেন প্রিলি এবং রিটেনের আলাদা কোনো পড়াই হয় না, বরং এবং ওই যে শর্টকাট যেটা বলছি, শর্টকাটে আপনারা যাবেনই না, যে প্রিলির জন্য কিছু শর্টকাট পড়লাম রিটেনের জন্য আবার বড় করে শিখবো, ওইসবের কোনো কথাই নাই। প্রিলির জন্য যেই ম্যাথ
রিটেনের জন্য ওই একই ম্যাথই আসতে পারে। তো আমি কিছু এক্সাম্পল দেওয়ার জন্য এবং আমরা আমাদের কোর্সটা আসলে কিভাবে ডিজাইন করতে চাই বা আপনাদেরকে কিভাবে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই জিনিসটা ভালো মতন বোঝানোর জন্য কিছু টপিক পড়াবো। এই টপিকটা হচ্ছে পরম মান, আপনাদের অনেকের জানা আছে, অনেকের আহ হয়তো জানা নাই। আমরা একটু বেসিক থেকে ধরে ধরে একটু পড়ায় দেখাবো। আচ্ছা, আমরা এটাতে যাওয়ার আগে আপনাদের কিছু কোশ্চেন নিতে চাই। দেখি চ্যাট থেকে কোনো কোশ্চেন আসছে কিনা, আমি একটু আপনাদের কিছু কোশ্চেন নিব। আহ আচ্ছা, আনান বলছেন যে স্যার আপনি কি ম্যাথের ক্লাস নেবেন? ইনশাল্লাহ আমি ম্যাথের ক্লাস নিব। আহ রাইট কথা বলতেছে, বুঝিনি আপনার কথাটা। আয়েশা সিদ্দিকা বলছেন ম্যাথ টেক্সট বুক কি নিউটা সলভ করব স্যার? হ্যাঁ, নিউ বই নিতে পারেন, বা মানে ইয়েতেই পাবেন, এনসিটিভির বইগুলো কিন্তু পিডিএফ আপনি কিন্তু ওই এনসিটিভির ওয়েবসাইটেই পাবেন। তো এটা খুবই সহজেই পাওয়া যায়। কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে ফার্স্ট শুরু করা উচিত? আচ্ছা, এটা এটা আসলে ডিপেন্ড করবে। আপনি হচ্ছেন গিয়ে ধরেন ইয়ে থেকে শুরু করতে চান, বীজগণিত থেকে শুরু করতে চান, সেই ক্ষেত্রে একরকম হবে। আবার আপনি পাটিগণিত থেকে শুরু করতে চান, সেই ক্ষেত্রে আবার আরেক রকম হবে। কাজেই এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমরা আমাদের বিদ্যাচাষী ক্যারিয়ারে যেই মানে কোর্সটা অফার করতেছি, সেখানে আমরা একটা সুন্দরভাবে গুছানো ওয়েতেই আসবো, যেন একটার পর একটা মাথায় নেওয়ার মাধ্যমে। কেননা দেখা যায় যে ম্যাথ এমন একটা জিনিস যে আপনার হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট লাগে অন্য একটা চ্যাপ্টারে, আগের চ্যাপ্টারের একটা কনসেপ্ট ইউজ করা লাগে। এজন্য আগেরটার সাথে যেন আপনি মিলায়া শেষ করতে পারেন, ওইভাবে একটা গুছানো ভাবে আমরা আগাবো। আচ্ছা, এরপর ফ্যানম অর ক্র্যাক। আচ্ছা, বেসিক কাকে বলে স্যার? এই বেসিকের কথা শুনলে মনে, আচ্ছা বেসিক নিয়ে আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি যে থিওরিটিক্যাল যে নলেজ গুলো আছে সেগুলো কভার আপ করতে হবে। আচ্ছা, সাউন্ড কম। আহ শাহজালাল ভাই বলছে সাউন্ড, আচ্ছা সাউন্ড কি কম? আমাকে একটু কেউ রেসপন্স করেন তো, সাউন্ড কি আসলে কম? না, সাউন্ড ঠিক আছে তো। আচ্ছা, তন্ময় ভাই একটু বড় কোশ্চেন করতেছেন, বড় কোশ্চেনটা আমরা একটু পড়তে সমস্যা হচ্ছে। শহীদুজ্জামান ভাই বলছেন বেসিকের জন্য কি করব? আচ্ছা, বেসিকের জন্যই তো আমরা বলতেছি 51তম বিসিএস কি টার্গেট করে করাবেন? হ্যাঁ, 51তম বিসিএস এর যে কোর্সটা, সেখানে আমরা প্রিলি প্লাস রিটেনের কম্বাইন্ড একটা কোর্স আনতে যাচ্ছি, এবং খুবই নামমাত্র দামে। আহ সৌদা ভাইয়া, বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা, আপনি কোশ্চেনটা সম্পূর্ণ করেন নাই। অমিত ভাই বলছেন জব সলিউশন কোনটা নিলে ভালো হবে? ক্র্যাক অথবা ফ্যানম যে কোনো একটা নিতে পারেন। আমি ক্র্যাকটা সাজেস্ট করি। জব করে প্রিপারেশন নিব কেমনে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব আমার ফেসবুক পেজে। আমি অচিরেই ভিডিও দিব, যেটা লিংক আপনাদের গ্রুপগুলোতেও দিয়ে দেওয়া হবে। বেসিক কিভাবে বিল্ড আপ, কারণ এটা নিয়ে আসলে মানে ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগবে, এবং এক একজনের স্টাডিজ এক এক রকম। সো এটা নিয়ে আসলে একটু কথা একটু বড় করেই বলতে হবে। বেসিক কিভাবে বিল্ড আপ করব? ওই যে থিওরিটিক্যাল নলেজ যত বেশি আপনার স্ট্রং হবে, বেসিক তত বেশি স্ট্রং আপনি করতে পারবেন। ভাই, পরের রুটিন সম্পর্কে বলবেন জাস্ট স্বাভাবিক ওয়েতে। স্বাভাবিক ওয়েতে আমরা একটা রুটিন প্রপোজ করছিলাম যে আপনারা 8 থেকে 9 ঘন্টা টাইম রাখবেন। 9 ঘন্টা যদি টাইম রাখেন, 3 ঘন্টা 3টা স্লটে বিভক্ত করবেন। ধরেন ম্যাথে যদি কারো দুর্বলতা থাকে, তাহলে একটা 3 ঘন্টার স্লট ম্যাথের জন্য দিলেন, আরেকটা 3 ঘন্টা বাংলাতে দিলেন, আরেকটা 3 ঘন্টা জিকে তে দিলেন, আবার অন্য দিন অন্য, এভাবে 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 চলতে থাকবে। এটাই আসলে স্বাভাবিক পড়ার রুটিন, এবং এভাবে করলে আসলে মনে থাকে। পোমেদারো মেথড বা এরকম টাইপের নাম আছে একটা, পোমেদারো মেথড, আমি যদি ভুল না করি। পোমেদারো মেথডটা হচ্ছে 25 মিনিটস এর যে স্টাডিটা। তো ওইটা আসলে অত স্ট্রিক্টলি মেনটেন করা পসিবল হয় না। তো ঘড়ি ধরে ধরে 25 মিনিট পড়লাম, আবার উঠে গেলাম, আবার বসলাম 25 মিনিট, ওইভাবে আসলে হয় না। এই জন্য 3 ঘন্টা করে পড়েন, এরপর একটা ব্রেক নেন, তারপর আবার 3 ঘন্টা পড়েন। এই টাইম স্লটটা খুব ভালো হবে বলে আমার মনে হয় ইনশাল্লাহ। মাইশা বলছেন সাউন্ড ঠিক আছে, এক্স্যাক্টলি। মুগ্ধ ভাই বলছেন হেমেন ট্রিপল স্টুডেন্ট। আচ্ছা, বেশ অনেক বড় কোশ্চেন, আপনারা একটু শর্টে করার চেষ্টা করবেন, যেহেতু আমাদের একটা সেশন নিতে হচ্ছে। সৌদা বলছেন ভাই প্রতিটি সাবজেক্টের অধ্যায়ের পেছনের প্রশ্নগুলোকে ফোকাস করে নোট করলে হবে, মানে টপিক। আচ্ছা, নোট কিভাবে করতে হবে এটা নিয়ে আমি আজকেই একটা ভিডিও দিছি, আপনারা ওইটা একটু দেখে নেবেন। হ্যাঁ, আজকে আমার ফেসবুক পেজে ভিডিওটা দিছি, ওটা একটু দেখে নিয়েন। বিসিএস এর ম্যাথের সিলেবাস শেষ করলেই কি বাকি নবম গ্রেডের জবের জন্য এনাফ, নাকি বাজারের পুরো বইয়ের? বিসিএস এর ম্যাথের সিলেবাস শেষ করতে গিয়ে আসলে আপনার অনেক কিছু পড়া হয়ে যাবে। মোটামুটি নবম গ্রেডের প্রায় সব জবেরই
90% জবেরই প্রিপারেশন হয়ে যাবে। তবে আইবিএ প্যাটার্নের কিছু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জব আছে, ওই জবের জন্য একটু অন্যরকম প্রিপারেশনে আসলে যাইতে হবে। ওইটা একটু আলাদা হিসাব। আইবিএ প্যাটার্নের হিসাবটা আলাদা, আইবিএ এমবিএ প্লাস আইবিএ জবের বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জব, ওগুলা একটু অন্য হিসাব, ওগুলার ম্যাথ গুলা একটু অন্যরকম। তবে অনেক কিছু ম্যাচ খাবে, অনেক টপিক ম্যাচ খাবে। ধরেন 4-5টা টপিক আমি যেটা বললাম, 90% হয়তো ম্যাচ খাবে আইবিএ প্যাটার্নের সাথেও, কিন্তু 10% হয়তো ম্যাচ খাবে না, ওটা একটু নিচ থেকে কভার আপ করে নিতে হবে। এসসি অ্যান্ড এইচএসসি বুক থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এটা ডিপেন্ড করবে সিলেবাসে কি কি আছে। সব চ্যাপ্টার করা লাগবে না, সিলেবাসে যেগুলো আছে বিসিএস এর পিএসসি যে সিলেবাসটা দিচ্ছে সেই চ্যাপ্টার গুলো করতে হবে একটার পর একটা। এবং আমি যেটা বললাম যে আমাদের যে ব্যাচটা আছে, সেই ব্যাচের মধ্যে আমি ওইভাবেই আসলে ডিজাইন করব যে আপনার স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা পড়লে ভালো হয়, ওইভাবেই যেন আপনি আগাইতে পারেন। শাহজাহান শেখ বলছেন আজ কি শুধু ম্যাথের বুক লিস্ট দিবেন নাকি সবগুলোর? আজকে যেহেতু ম্যাথ নিয়ে আমরা কথা বলতেছি সেজন্য ম্যাথের বুক লিস্টটাই আমরা দিলাম। এর আগের দিন আমি কিন্তু সকল বইয়ের বুক লিস্ট নিয়ে আলাপ করছি। ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, ওই রেকর্ডটা আপনারা দেখতে পারেন। বিসিএস এক্সামে ম্যাথ রিটেনও কি এমসিকিউ আসে? না, ম্যাথ রিটেনে এমসিকিউ আসে না, কিন্তু আমি যেটা বলছি আপনি কথাটা বুঝতে পারেন নাই ভাই, সেটা হচ্ছে যে ম্যাথে প্রিলি আর রিটেনের বা এমসিকিউ আর রিটেনের পড়া আলাদা না। ম্যাথের জন্য আপনার এমসিকিউ এক জিনিস, রিটেন এক জিনিস, এভাবে আপনি মানে আলাদা করতে যাবেন না। আলাদা করতে গেলেই ম্যাথ আপনার কাছে কঠিন মনে হবে। মনে হবে এমসিকিউ বুঝি এক ধরনের পড়া, রিটেন আরেক ধরনের পড়া। আপনি যখন শর্টকাট খুঁজতে যাবেন, শর্টকাট মুখস্থ করতে যাবেন, ওই গাইড বইয়ের ধরনা আপনি ধরতে যাবেন। আমি এটা বলছি আর কি। তো দুইটাকে আলাদা না, বরং একটা স্ট্রিচ পড়া উচিত। আব্দুর রহমান ভাই বলছেন স্যার চাইলেও 9 আওয়ার পড়তে পারি না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাই অনেক কিছু না পড়েও পারতেছি, জাস্ট বাংলা জিকে সমস্যা। হ্যাঁ, আপনি আপনার মতন করেন, তবে একটু বেশি পড়া ভালো। কারণ আপনার হচ্ছে প্রথম দিকে বেশি পড়তেই হবে, কারণ এখানে আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন আর যাই হন, মেধা দিয়ে যত না হবে, পরিশ্রম দিয়ে তার চেয়ে বেশি কিছু হবে। আমি জানি না বাংলা সাহিত্য আসলে কিভাবে মেধা দিয়ে মানুষ কাভার আপ করবে, জিকে কিভাবে মানুষ মেধা দিয়ে কাভার আপ করবে, ওগুলোর জন্য তো বেশ ব্যাপক আকারে পড়ালেখা করতে হবে, পড়াশোনা করতে হবে, টেবিলে বৈশা একটা বিশাল সময় যাবত পড়তে হবে। হ্যাঁ, একদিক থেকে ভালো যে ধরেন আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, আপনি ম্যাথ টিউশন করান, তো ম্যাথে আপনার একটা স্ট্রেংথ পয়েন্ট আছে। তো ওই জায়গা থেকে ঠিক আছে, কিছু কিছু জায়গায় আপনার টাইম কম দেওয়া লাগতেছে, কিন্তু বাদ বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করেন। কারণ এটা একটা ব্লেসিং যে আমার একটা জায়গায় টাইম কম দেওয়া লাগতেছে, আমি অন্য জায়গায় অবভিয়াসলি দুর্বলতা আছে সেই জায়গায়। যেমন সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হলে আপনি ইংলিশ লিটারেচার কম পারেন, আমি হলফ করে বলতে পারি। বাংলা লিটারেচার আপনি কম পারেন, জিকে তে আপনার একটু দুর্বলতা থাকতে পারে। তো ওই জায়গাগুলো নিয়ে আপনি বেশি বেশি কাজ করেন। একটি রুটিন দিলে ভালো হতো স্যার, রুটিন কি দিবেন? আম, আসলে কিসের রুটিনের কথা বলছেন আমি জানি না। আম, আপনি যদি আমাদের কোর্সের রুটিনের কথা বলেন, কোর্সের রুটিন আমরা অচিরেই আপনাদের হাতে তুলে দিব। অনার্স প্রথম বর্ষ আপনাদের সাথে কন্টিনিউ করা কি ঠিক হবে? না নাহিদ, প্রথম বর্ষ থেকে আসলে তুমি তোমার পড়া এনজয় করো। আহ, মানে হ্যাভ সাম লাইফ ম্যান, মানে প্রথম বর্ষ তুমি এই ওয়েবিনার তোমার জন্যই না আসলে। যাকে বেগম বলছেন স্যার বীজগাণিতিক যে কোনো ম্যাথ মাথায় খুব ইজিলি ক্যাচ করে, কিন্তু পাটিগণিত একটু ঘুরিয়ে দিলে প্যাচ লেগে যায়। তবে হ্যাঁ, আমি নিজে সলভ করতে পারি, কিন্তু সময় বেশি লেগে যায়। পরীক্ষায় তো এত সময় পাবো? পরীক্ষা অবভিয়াসলি সময় পাবেন, একটু সময় যদি বেশিও লাগে আপনার, কিন্তু মোটামুটি পারলে আমি নিজে পরীক্ষা দিয়ে আমি মানে 2টা প্রিলি তো আমি দিছি 45-46, এবং দুইটাই আলহামদুলিল্লাহ ক্র্যাক হয়েছে। আমার যেটা মনে হয়েছে যে ব্যাপারটা এমন না যে মানে এটা ভাবার দরকার নাই যে জাহিদ ভাই প্রো, আমি আপনাদের মতোই মানুষ, এবং আমারও অনেক জায়গায় দুর্বলতা আছে, বাংলায় দুর্বলতা আছে, জিকে তে দুর্বলতা আছে। ঠিক আছে, সত্য কথা যেটা। কেননা বাংলা 46তম বিসিএস দেখা গেছে যে বাংলা সাহিত্য অনেকগুলো কোশ্চেন আমি ফাঁকা রেখে দিয়ে আসছি, অনেকগুলা মানে পারা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তো সেই জায়গাগুলোতেও হইলেও দেখা যায় যে আসলে আপনার পারেন বা না পারেন 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। এই 1.5 ঘন্টার চাইতে বেশি সময় আসলে লাগে না, 2 ঘন্টা তো প্রিলিতে দেয়, 2 ঘন্টা সময় কিন্তু লাগে না। এটাই আসল কথা, 2 ঘন্টা সময় কিন্তু লাগে না। আপনারা যারা এখানে আছেন কথাটা ভালো মতন বুঝবেন, যদি ম্যাথে আপনার বেশি সময় লাগে সেখানে হয়তো আরো 10-15 মিনিট বেশি লাগলো, কিন্তু মেন মেন যে জিনিসগুলো আছে, বাংলা আপনি একটা জিনিস যদি পারেন তো ওটা পাইরা আপনি দাগায় ফেলতে পারবেন। জিকে যদি একটা জিনিস পারেন পাইরা আপনি দাগায় ফেলতে পারবেন, আর যদি না পারেন ওইটা আপনি হয় ভুল দাগাবেন নাইলে দাগাবেন না। এটাই তো সিনারিও। মানে এখানে তো আর কোনো ইয়ে নাই, মানে কোনো ব্যাপার স্যাপার নাই, কোনো ইঞ্জিনিয়ারিং নাই, তাই না? তো আপনার 1.5 ঘন্টার বেশি সময় আসলে লাগে না সবগুলো প্রশ্ন গো থ্রো করে সবকিছু অ্যান্সার করে শেষ করতে। 1.5 ঘন্টার বেশি সময় আসলে লাগে না। যদি মনে হয় যে ভাই আমার ম্যাথ সলভ করতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে,
তাইলেও আপনার হয়তো আরো 10-15 মিনিট বেশি লাগবে, 1 ঘন্টা 40-45 মিনিট লাগবে, টাইম নিয়ে কখনো কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, ম্যাথ রিটেনে টাইম নিয়ে যথেষ্ট প্রবলেম হয়। আমি যেটা বলতেছিলাম যে আমি 9 বছর যাবত কিন্তু মানে ট্রেন করতেছি স্টুডেন্টদেরকে ম্যাথের জন্য স্পেশালি। উদ্ভাস থেকে শুরু করে আপনার বড় বড় যত কোচিং আছে, যত অনলাইন প্ল্যাটফর্ম আছে, বেশ অনেকগুলো জায়গায়, ইভেন ইউটিউবে কিন্তু আমার পুরো প্লে লিস্ট পাবেন আপনি যদি এইচএসসির ম্যাথ গুলো দেখতে চান। তো সেই আমি যখন 45তম রিটার্ন পরীক্ষা দিচ্ছিলাম, 2 ঘন্টায় 20টা ম্যাথ, এবং ম্যাথ কিন্তু রিটার্ন ম্যাথ কিন্তু বাংলা বাংলা জিনিসগুলোও লিখতে হয়। আমরা অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বা বুয়েটের ভিতরে যেটা করি সেটা হচ্ছে যে খুব শর্টে লেখা ম্যাথ, মেইন ম্যাথটাতে ফোকাস করি। কিন্তু এখানে অনেক বাংলা টাংলা লেখা, তারপর ম্যাথে ফোকাস করা, তারপর মানে লেখা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। এই জন্য একটা ম্যাথের জন্য গড়ে যে 6 মিনিট ছিল, আমার লেখায় টান পড়ে যাচ্ছিল। মানে একজ্যাক্ট 6 মিনিট পর পর এক একটা ম্যাথ শেষ হচ্ছিল, একজ্যাক্ট 6 মিনিট পর। মানে আমি হাত চালু করে ধুমধাম লিখতেছি, মানে বাংলাতে যেমন ফার্স্ট হাতের কাজ করি ওই রকম ভাবে, বা জিকেতে বাংলাদেশ বিষয়গুলিতে যেমন ফার্স্ট হাত চালাই, ওইভাবে ম্যাথ পরীক্ষায় হাত চালাচ্ছিলাম, কিন্তু তবুও 6 মিনিট পর পর একটা ম্যাথ শেষ হচ্ছিল। 1 ঘন্টা 58 মিনিটে গিয়ে আমার সব শেষ হয়েছে। তখন আমি জাস্ট ভাবতেছিলাম যে এই কাজটা আপনার যদি ম্যাথে খুব বেশি ফ্লুয়েন্সি না থাকে তাহলে বেশ টাফ হবে। এজন্য রিটেনে কিন্তু ম্যাথ শেষ করা বেশ টাফ হয়, এটা আমি বলবো। রিটেনে ম্যাথ শেষ করা খুবই খুবই টাফ হয়, বিশেষ করে 47th বিসিএস এ ম্যাথ রিটেনে খুবই কঠিন কোশ্চেন আসছে। 46-এ খুবই সহজ প্রশ্ন আসছে, একটা প্রশ্ন শুধু একটু ঘুরানো ছিল 5 মার্কের, বাকি 45 মার্কস খুবই ইজি ছিল, মানে আগের বছরের কোশ্চেন সোশ্যাল সলভ করলেই মোটামুটি হয়ে যায়। আর 47 বিসিএস এ দেখা গেছে যে আপনার অলিম্পিয়াডের ম্যাথটা দিয়ে দিছে। তো ওই জিনিসগুলো আপনি যখন গুতাইতে যাবেন দেখবেন যে অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি মিলাইতে পারতেছেন না, এই কাজটা হবে। তো ম্যাথ রিটেনে এর জন্য আমি বলবো যে টাইম নিয়ে আপনি একটু ঝামেলায় পড়তে পারেন। তবে আহ, মানে আপনি যেই ধরনের ঝামেলা বললেন যে পাটিগণিত একটু ঘুরিয়ে দিয়ে প্যাচ লাগে, ওই ধরনের ঝামেলার জন্য যে আপনার অনেক টাইম কনজিউম হবে এই ব্যাপারটা মোটেও ওইরকম না। After graduation, I will only get 6 to 7 months. Is it enough, or do I need more time to prepare? 6-7 মাস যথেষ্ট যদি মানে পড়ার টেবিলে। আচ্ছা, 6-7 মাস গ্রাজুয়েশনের পর মুগ্ধ কেন আপনি পাবেন? মানে মাত্র 6-7 মাসই কেন পাবেন? আপনি একটু 1 বছর সময় নেন, মোটামুটি 6 থেকে 1 বছর সময় নেন, টেবিলের মধ্যে 8 থেকে 10 ঘন্টা সিরিয়াসলি পড়াশোনা করেন, যে কোনো জব আপনার হবে। মানে ইনাফ তো বলছেন, শুধু ইনাফ না, মোর দেন ইনাফ। ইনশাল্লাহ দেখা যাবে যে আপনি একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন আর চাকরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। লাবণ্য মল্লিক বলছেন, স্যার একটা প্রপার গাইডলাইনের জন্য পেইড ব্যাচে ভর্তি হয়েছি, গাইডলাইন ছাড়া সব এলোমেলো লাগে। অবভিয়াসলি গাইডলাইন ছাড়া সবকিছু এলোমেলো লাগবে, এর জন্য একটা ডিরেকশন দরকার, যেটা আমরা আপনাদেরকে দিব। বিসিএস কি আসলে, আচ্ছা আমি নাম যেটা দেখা যাচ্ছে ওনার নামটা, আপনার নামটা একটু মডিফাই করেন, নাহলে আমি আপনার নাম নিতে পারতেছি না, প্রত্যেকবার দেখছি আমি আমি টু এভরিওয়ান। বিসিএস কি আসলেই এত কঠিন, নাকি মানুষ এটাতে মানুষ কঠিন বানায় রাখছে যেন খুব ভালো ব্যবসা করা যায়? আচ্ছা, অমিত বলছেন, ভাইয়া কোশ্চেন ব্যাংক নেব নাকি জব সলিউশন নেব? একই তো কথা, মানে জব সলিউশনই কোশ্চেন ব্যাংক বলে। ঠিক আছে, আমরা ছোটকালে বলতাম জব কোশ্চেন ব্যাংক, এখন বলি জব সলিউশন। ওই বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেন গুলো একসাথে গাট্টা করা নাকি। আব্দুর রহমান, পাটিগণিতটা অনেক ঝামেলা লাগে, বিদঘুটে এক্সাম, আলজেব্রা অনেক ইজি লাগে। এক্স্যাক্টলি, বাংলা জিনিস দেখতে ভালো লাগে না, তাই না? আহামরি বাংলা ভাষা। আচ্ছা, অর্পণ দে, রিসেন্ট 49 কোশ্চেন দেখলাম ভাইয়া, কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ, গতানুগতিক বই বা সাজেশন বই যা বললেন। বিশেষ করে বাংলার ক্ষেত্রে বা সাহিত্যের জন্য কিছু প্রশ্ন অনেক ডিপ থেকে আসে, এই ক্ষেত্রে করণীয় কি? বাংলার জন্য আমরা আরেকটা ক্লাসে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, আপনারা সেই সেশনটা আসলে দেখে আসতে পারেন। আহ আমাদের এটা যেহেতু শুধু ম্যাথ নিয়ে, আমরা ম্যাথেই আপাতত থাকতে চাচ্ছি। বিনতে হাই, প্রিলি ও রিটেনের প্রিপারেশন একসাথে নিতে বলছে স্যার। এক্স্যাক্টলি, আগের ক্লাস রেকর্ড গুলো কোথায় পাবো? আমাদের গ্রুপেই আপনি পেয়ে যাবেন। আহ আলমগীর হাসান ভাই, বাসে ট্রাভেল করতেছি আর আপনার ক্লাস করতেছি, নেক্সট এক ইয়ার আপনাকে ছাড়তেছি না। হ্যাঁ, ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, আপনাদের সবার জন্য আমার দোয়া। আহ প্রশান্ত কুমার বলছেন, ইকো হচ্ছে ভাইয়া। ইকো, ইকো বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না। আহ ইকো বলতে কি, মানে প্রতিধ্বনি হচ্ছে এটা বোঝাচ্ছেন? মানে আমার কথা প্রতিধ্বনি হচ্ছে এমন কিছু? দীপ্ত বলতেছেন, স্যার একটা ভালো জব সলিউশন সাজেস্ট করেন। করছি অলরেডি। জিকে নিয়ে একটা বই সাজেস্ট করেন স্যার। বেসিক ভিউর কথা আমরা গতদিন বলছি, এবং আরো কিছু বইয়ের কথা বলছি, ডিটেলস একটা কথা বলছি। মানে একটা বই আসলে সাজেস্ট করা পসিবল না জিকের জন্য। আপনারা ওই ভিডিওটাতে, ওই ওয়েবিনারের রেকর্ডটা দেখলে বুঝতে পারবেন।
what type of strategy you followed especially for written? রিটার্নের স্ট্র্যাটেজি আমি কিন্তু কন্টিনিউয়াসলি শেয়ার করতেছি। আসলে একটা ক্লাসে বা মানে একটা কোশ্চেনের অ্যান্সারে আসলে এটা আমভাবে বলে দেওয়া পসিবল না। রিটার্নের জন্য স্ট্র্যাটেজি আমি আমার পার্সোনাল ফেসবুক পেজে কিন্তু রেগুলার শেয়ার করতেছি, যে কোন সাবজেক্টের জন্য, কোন সাবজেক্টের কোন টপিকের জন্য কিভাবে আসলে পড়া উচিত, কিভাবে লেখা উচিত, সেই স্ট্র্যাটেজি আপনাদেরকে কন্টিনিউয়াসলি শেয়ার করার চেষ্টা করতেছি আমরা। আচ্ছা, লিখিত পরীক্ষার সাবজেক্টিভ বিষয়ে কি পড়ানো হবে? লিখিত পরীক্ষার সাবজেক্টিভ বিষয়ে অবভিয়াসলি পড়ানো হবে আপনার। লিখিত এবং প্রিলি দুইটা কম্বাইন্ড ব্যাচ আমাদের, যেহেতু সো দুইটার দিকে আমরা ফোকাস করব। জব সলিউশন কিভাবে পড়বো আমরা, জব সলিউশন কিভাবে পড়বো অলরেডি আমরা বলেছি। ম্যাথের জন্য কিভাবে পড়বেন, এছাড়াও জব সলিউশন কিভাবে পড়বেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিব। এটা নিয়ে অনেকের কোশ্চেন যে ভাই জব সলিউশনটা অনেক বড় লাগে, কিভাবে পড়বো, কি করবো, কি বাদ দিব। আমার মনে হয় একটা ক্লাসে আসলে এটা হবে না। স্যার একটা ভালো, আচ্ছা এটা বারবার আসতেছে, এই দেখা যায় বিসিএস ক্যাডার বেশিরভাগ ডিএমসি বুয়েট আর ডিউ থেকে হয়। কই, আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটির লোকজনও দেখলাম। এর বাইরে থেকে কিভাবে মোটিভেশন পাবো? মোটিভেশনের দরকার কি, আপনি হবেন তারপর বলবেন যে আপনি হইছেন, ঠিক আছে? আর আমি তো বাইরের লোকজনও দেখি, ডিউর বাইরে চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এটার বাইরেও অস্টের আছে, তারপর জাহাঙ্গীরনগরের আছে, তারপর আপনার প্রাইভেট ইউনিভার্সিটির লোকজন আছে, তারপর ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের আন্ডারে যেগুলা, ওখান থেকেও আছে। বিশেষ করে এডুকেশন ক্যাডারের কথা আমরা যদি বলি, এডুকেশন ক্যাডারের ম্যাক্সিমাম কিন্তু ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম বললে একটু ভুল হয়ে যাবে, হ্যাঁ। অনেকেই আছে ন্যাশনাল ইউনিভার্সিটির, হ্যাঁ। তো নাই, এটা কে বলছে? আপনার মোটিভেশন পাওয়ার জন্য আরেকজনকে দেখা লাগবে কেন? আপনার নিজের পড়তে হবে, নিজে পড়াশোনা করেন। নিজে পড়াশোনা করে যখন হবেন তখন বলবেন যে দেখেন, আমি ডিএমসি বুয়েট ডিউ এইসব না কইরাও আমি হচ্ছে গিয়ে বিসিএস ক্যাডার হয়েছি। আহ ওকে। আহ ওকে, শূন্য থেকে বিসিএস প্রিপারেশন নিলে একান্ন পসিবল কিনা এটা নিয়ে, শূন্য থেকে বিসিএস প্রস্তুতি, সেটা আমার আগের ওয়েবিনারের মধ্যে আমি বলছি। বুক লিস্ট তো দিয়েই দিলাম। মুক্ত, ইজ দেয়ার এনি পসিবিলিটি ফর নন গভর্নমেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট টু ক্র্যাক বিসিএস? রেট কম, রেট কম এই কারণে যে বেশিরভাগ হচ্ছে গিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কি করে, ওই বিদেশ চলে যায়, ঠিক আছে, এর জন্য রেট কম। কিন্তু মানে এটা ভাবার দরকার নাই যে তাদের মেধা কম, এটা ভাবার দরকার নাই যে তারা নাই, ঠিক আছে, যারা ট্রাই করতেছে সবাই আসতেছে। সাদিয়া খানম বলছেন, স্যার আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের। এই ফার্স্ট ইয়ারে পড়লে তুমি এখানে কি করো? তোমার কথা তো দরকার নাই ভাই। থার্ড ইয়ার থেকে কি প্রিপারেশন শুরু করা উচিত, কিভাবে শুরু করতে পারি? থার্ড ইয়ার থেকে প্রিপারেশন যদি শুরু করতে চাও, আচ্ছা আচ্ছা, এটার ব্যাপারে অনেকেই কোশ্চেন করতেছে। আমার মনে হয় এটার ব্যাপারে একটা বিস্তারিত বড় ভিডিও দেওয়া উচিত, যে অনার্স থেকে আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। এটার ব্যাপারে আমরা গতদিন একটু আলোচনা করছিলাম, যে অনার্স থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তোমাদের উইক জোন গুলো তোমরা একটু মানে ফাইন্ড আউট করার চেষ্টা করো, যে আমার ম্যাথে একটু উইক জোন আছে, আমার ইংলিশে একটু উইক জোন আছে। সেই উইক জোন নিয়ে আমি একটু কাজ করব। শুধু 2 থেকে 3 ঘন্টা জাস্ট দিব দিনে, তবুও সেই প্রিপারেশনটা বা এই মানে উইকজন নিয়ে কাজ করার ব্যাপারটা, এটা ততক্ষণ পর্যন্ত করবো না যতক্ষণ আমার মনে হচ্ছে যে আমার একাডেমিক স্টাডি হ্যাম্পার হবে, তখন আমি এটা করব না, ঠিক আছে? সো একাডেমিক স্টাডি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। একাডেমিক স্টাডি মনে হয় যে ভাই চাপ চাপ কম, আমার পড়ালেখাই নাই, পরীক্ষার আগে পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 2-3 ঘন্টা দিনে আহ মানে উইক যে পয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারো। আচ্ছা, মাইশাকে বলছেন জব সেশন প্রফেসরটা কেমন হবে? প্রফেসরটা ভালো, মানে এইভাবে বলা উচিত না, খারাপ হবে অবভিয়াসলি বলবো না। আমি আসলে টপিক ওয়াইজ জব সলিউশনের কথা বলবো। টপিক ওয়াইজ জব সলিউশন ফলো করা ভালো, প্রফেসরটা টপিক ওয়াইজ জব সলিউশন না, র্যান্ডম সব পরীক্ষার কোশ্চেন গুলো একসাথে দিয়ে দিছে। যে আমরা আজকের ম্যাথ নিয়ে কথা বলি, কোশ্চেন সারা রাত, হ্যাঁ এক্স্যাক্টলি, কোশ্চেন সারা রাত শেষ হবে না। ওকে, আমরা হচ্ছে আমাদের আসল জায়গায় ব্যাক করি, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে আমরা হচ্ছে আহ কিছু পড়াও পড়তে চাই। তো পরম মান, আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, পরম মান, ঠিক আছে? এটাকে আমরা এভাবে বলতে পারি অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স। আপনারা পরম মান এক্স এভাবে বলতে পারেন, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এক্স। এখন এই পরম মানের সংজ্ঞাটা কি? পরম মানের একটা সংজ্ঞা আছে, এই মডুলাস অফ এক্সটা একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এটা, এক্স হবে যদি এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স হবে যদি এটা এক্সটা লেস দেন 0 হয়। এখন এটা দেখতে অনেকের কাছে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এটা খুবই সহজ একটা বিষয়।
দেখেন আমি যদি মডুলাসের ভিতরে মডুলাস অফ 4 রাখি, দেখেন মডুলাসের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা কি গ্রেটার দ্যান জিরো না? তো গ্রেটার দ্যান যদি জিরো থাকে তাহলে সেই সংখ্যাটাই শুধু হবে, তার মানে 4ই হবে। আর যদি -4 থাকতো, তো মডুলাসের ভিতরে সংখ্যাটা কি নেগেটিভ লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো হলে কি হবে? মাইনাস ওই সংখ্যাটা হবে, তাহলে মাইনাস ওই সংখ্যা মানে কি -4 হবে, যেটা আমাকে +4ই দিবে। তার মানে পরম মান অলওয়েজ পজিটিভ অ্যান্সার দেয়। এটা হচ্ছে গিয়ে ওই পরম মানের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারলাম। তো পরম মানের কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো আমাদের জানতে হবে। প্রপার্টি মানে হচ্ছে ধর্ম, কিছু প্রপার্টি সে মেনটেন করে, কিছু ধর্ম সে মেনটেন করে, যেগুলোকে আপনারা সূত্র হিসেবে চিনেন, কিন্তু এগুলো আসলে সূত্র বলা উচিত না। আপনাদেরকে কি করতে হবে দেখেন, আপনার যদি এরকম হয় যে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু আপনার মডুলাস অফ এ আছে, তাহলে দুই সাইডে স্কোয়ার করলে এভাবে লেখা যায়, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, আপনি এভাবে লিখতে পারবেন। আবার আরেকটা প্রপার্টি আছে, আপনার ধরেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ, এরকম যদি থাকে, এই সূরতটা দেখেন, এই সূরতে যদি থাকে, এখানে এ যে লিখলাম, এই এটা হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধরেন এটা ফর এক্সাম্পল 1, ফর এক্সাম্পল 2, এরকম একটা ভ্যালু। আর এখানে এক্স হচ্ছে একটা চলক, এটার ভ্যালুটা ভ্যারি করতে পারে। তো এরকম যদি থাকে, এটাকে আপনি এইভাবে ভাঙতে পারবেন, -a লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু এ, এইরকম ভাবে আপনি জিনিসটাকে ভাঙতে পারবেন। দেখেন, এই যে এতটুকু পর্যন্ত যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাটা কিন্তু আহ মানে কি বেসিক। আমরা এই যে এখানে যে আলাপটা করতেছিলাম যে আমার একটা স্ট্রং বেসিক লাগবে, স্ট্রং বেসিকের জন্য আমার থিওরিটিক্যাল নলেজটা ভারী হতে হবে। তো এটা হচ্ছে গিয়ে আমার থিওরিটিক্যাল নলেজ, এটা হচ্ছে গিয়ে আমার বেসিক। এখন এই বেসিক জিনিসটা দিয়ে আমি দু একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, যেই ম্যাথটা 39তম বিসিএস এ আসছে। দেখেন, আপনাদেরকে যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে দেয়, বলে যে 2x² প্লাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0 যদি বলে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই করতে পারেন। কি করেন আপনি আপনি মিডল টার্ম করে দেন। তো মিডল টার্ম আপনি কইরা তারপর এটাই হয়, এটা ইকুয়াল টু 0 অথবা ওইটা ইকুয়াল টু 0, এভাবে আপনি দুইটা অ্যান্সার খুব সহজে বের করে ফেলতে পারেন। কিন্তু এখানে লেস দেন 0 অথবা গ্রেটার দেন 0 যদি থাকে, একটা অসমতার চিহ্ন যদি থাকে, তখন আপনি কি করবেন, তখন আপনার স্ট্র্যাটেজি কি হবে, সেটা নিয়ে এই ম্যাথের ডিসকাশন। তো আপনি ওই কাজটাই করবেন যে কাজটা ইকুয়াল হইলে হয়তো প্রথমত, যেমন এখানে আপনি ফার্স্টে দেখবেন যে এই জায়গাটাতে মিডল টার্ম যায় কিনা। তো আমরা এখানে দেখতেছি 3 × 2 = 6, আর ভিতরেও কি করতে পারি আমরা, 3 আর 2 যদি দেই, তাহলে 5 হচ্ছে যোগফল এবং গুণফল 6 হচ্ছে। তাহলে 2x² প্লাস 3x প্লাস 2x প্লাস 3 লেস দেন 0। তো আমরা এখানে x যদি কমন নেই, তাহলে 2x প্লাস 3, এখানে 1 যদি কমন নেই, তাহলে 2x প্লাস 3 লেস দেন 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 2x প্লাস 3, এখানে পাচ্ছি x প্লাস 1 লেস দেন 0। আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য করেন, আপনার যদি ইকুয়ালস টু 0 থাকতো, তাহলে আপনি কি করতেন, বলতেন যে 2x প্লাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে -3/2, তার মানে x এর একটা অ্যান্সার আপনার আসতো -3/2। আর এটা x প্লাস 1 ইকুয়ালস টু 0 বললে আপনার আরেকটা অ্যান্সার আসতো -1। এখন কথা হচ্ছে, আপনার এগুলার এই দুইটার কোনোটাই আসবে না, আসবে কি, হয় এগুলার চাইতে বড় অথবা এগুলার রেঞ্জের মধ্যে অবস্থিত। সেই জিনিসটা কি, সেই জিনিসটা বোঝার জন্য আমরা যেহেতু এখন অসমতা নিয়ে কাজ করতেছি, আমাদেরকে কি করতে হবে, একটা ট্রিক্স খাটাইতে হবে, একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, যেইটা আমরা এই জায়গাটাতে, এই যে সেকেন্ড যে কথাটা আমরা বলছি আন্ডারস্ট্যান্ডিং, যে আমরা কখন কোন স্ট্র্যাটেজিটা খাটাবো, কখন কোন মেথডে আগাবো, সেটা জরুরি। সেই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটায় আমরা চলে আসলাম। এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আপনার অনেক মেথড থাকবে, এক একটা ম্যাথ এক এক ভাবে করতে হবে, যেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। এক একটা ম্যাথের স্ট্র্যাটেজি এক এক রকম হবে, যেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। যেমন এই অসমতার ম্যাথ গুলো আপনি যদি সলভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। একটা জিনিস চিন্তা করেন, এগুলো যদি ইকুয়ালস টু 0 হইতো, তাইলে এই দুইটা অ্যান্সার আসতো, এই দুইটা অ্যান্সারের ভিতরে ছোট কোনটা, তুলনামূলক ছোট কোনটা?
এটা হচ্ছে -1, আর এটা কি -1.5। তো 1.5 হইলে তো বড় হইতো, কিন্তু -1.5 মানে এটা ছোট, সংখ্যা রেখায় এটা পিছনে। তাহলে আমার এখানের স্ট্র্যাটেজি হবে, আমি ফিক্স করব কিছু কন্ডিশন। কন্ডিশন গুলো কিরকম দেখেন। আমরা ফিক্স করব কিছু কন্ডিশন। কন্ডিশন গুলো হবে, সবচেয়ে ছোট কোনটা, এটা সবচেয়ে ছোটটার চাইতে এক্স ছোট, এরকম একটা কন্ডিশন আমরা দিলাম। এই কন্ডিশনে আমরা একটু চেক করে দেখব, কি চেক করব সেটা বলতেছি। এরপর আপনি এবার বলবেন সবচেয়ে ছোটটার চাইতে বড় কিন্তু বড়টার চাইতে ছোট, এরকম একটা কন্ডিশন, তার মানে মাঝামাঝি কোনো একটা জায়গায় আছে এক্সটা, এটা একটা কন্ডিশন। এবং -1। এবং আরেকটা কন্ডিশন আপনি অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে যে সবচেয়ে বড়টার চাইতেও বড়। এখানে কি দুইটার মধ্যে -1টা সবচেয়ে বড়, তো -1টার চাইতেও এক্স বড়। তো এই তিনটা কন্ডিশন আমি ধরলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল, আমি যদি 2x+3 নিয়ে কাজ করতে চাই, যে আমার 2x+3 এর চিহ্ন, এটা নিয়ে আমি কাজ করতে চাই। তারপর আমি হচ্ছে যে x+1 এর চিহ্ন, এটা নিয়ে কাজ করতে চাই। এবং এই দুইটা পায়ে গেলে ওভারঅল যেটা, এটা গুণ হয়ে যেটা হয়, অর্থাৎ 2x+3 ইন্টু x+1 এর চিহ্ন, এটা নিয়ে কাজ করতে চাই। তো দেখেন, আপনার এক্স এর ভ্যালুটা আমি চিন্তা করতেছি -1.5 এর চাইতেও ছোট। তো জাস্ট অ্যাজিউম করে নেন যে এই ভ্যালুটা হচ্ছে -2। তো -2 যদি এক্স এর ভ্যালু হয় ফর এক্সাম্পল, তাহলে এখানে কি আসতেছে, -2 × 2 মানে -4 + 3, তার মানে -1। একটা নেগেটিভ জিনিস আসতেছে না? তো নেগেটিভ জিনিস আসতেছে, তার মানে এটার চিহ্ন আমরা বের করতে চাচ্ছি, চিহ্নটা একটা নেগেটিভ কিছু একটা আসবে। এরপর এই পোর্শনটার কথা যদি চিন্তা করি, এক্স এর ভ্যালু -2 যদি আমরা অ্যাজিউম করি, -2 + 1, তার মানে মাইনাস আসতেছে, এই জায়গাটাও কিন্তু মাইনাস। এরপর চলে আসেন সেকেন্ড কন্ডিশনে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে -1.5 এর চাইতে বড় কিন্তু -1 এর চাইতে ছোট। তো এই জায়গাটাতে আপনার এমন একটা ভ্যালু ধরতে হবে, ধরেন এটা -1.5, আপনি -1.2 ধরেন মনে মনে, তাহলে হিসাবটা ইজিয়ার হয়। তো -1.2 যদি ধরেন, এই জায়গায় কত আসতেছে, -1.2 এর সাথে 2 গুণ, তার মানে -2.4 + 3। 3 এর চাইতে তো অবভিয়াসলি 2.4 ছোট, তাহলে বিয়োগ করলে একটা পজিটিভ জিনিসই আসবে। কিন্তু এই জায়গায় চিন্তা করেন, -1.2 + 1, এটা কিন্তু একটা নেগেটিভ জিনিসই আমাকে দিবে। সো এই জায়গাটাতে কিন্তু মাইনাস চিহ্নটা। এরপর চলে আসেন পরের হিসাবটাতে। এই কন্ডিশনে যদি আমরা চিন্তা করি যে -1 এর চাইতেও বড়, -1 এর চাইতে বড় জিনিস আমরা সবচেয়ে সহজ হয় জিরো চিন্তা করা, জিরো কিন্তু -1 এর চাইতে বড়। তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এখানে 0 + 3, তার মানে পজিটিভ জিনিস আসতেছে। এখানে 0 + 1, এখানেও পজিটিভ জিনিস আসতেছে। এবার আসেন আমরা জিনিসটা একটু সাম আপ করি। যখন আমাদের 2x+3 ইন্টু x+1 এর চিহ্ন আমরা বের করতে যাব, তখন এই দুইটা চিহ্নের গুণ আমার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। এবার দেখেন আমার রিকোয়ারমেন্ট কি ছিল, লেস দ্যান 0। তো লেস দ্যান 0 মানে কি, অবভিয়াসলি আমার এই গুণফলের যে চিহ্নটা সেটা কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, যেটা এই মাঝখানের কন্ডিশনে ফুলফিল হয়েছে। তার মানে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে -3/2 <x <-1। তো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা আমাদের এই নাম্বার অপশনে আছে, এ হচ্ছে গিয়ে আমার উত্তর। এখন দেখেন এই ম্যাথটা খুব বড় মনে হইতে পারে, এই ম্যাথটা খুব বড় মনে হতে পারে। তো এই ম্যাথটা আপনি দেখেন রিটেনের সাথে এবং এমসিকিউর সাথে কিন্তু আপনি ফারাক করতে পারবেন না। এই ম্যাথটা কিন্তু রিটেনেও আসতে পারে, এই ম্যাথটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই আমি কি এমসিকিউর জন্য এত বড় ভাবে ম্যাথটা সলভ করব, এটা রিটেনের জন্য যদি আসে তাহলে ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু এমসিকিউর জন্য আমি কি এটা বড় ভাবে সলভ করব, নাকি আমার এটার জন্য শর্টকাট সূত্র মুখস্থ করতে হবে? উত্তর হচ্ছে শর্টকাট সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই, এটার জন্য একটু বুদ্ধি খাটাইলে বা এটার জন্য একটু মাথা খাটাইলেই আমার হয়ে যাবে। সেটা কিরকম? সেটা হচ্ছে, এখানে দেখেন চারটা কন্ডিশন আছে, চারটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন আছে, ঠিক না? চারটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন আছে। তো আমি এইখান থেকে মোটামুটি গেস করতে পারি, অ্যাজিউম করতে পারি যে আমার অ্যান্সারটা আসলে
একটা রেঞ্জের মধ্যে তো থাকতে হবে। তো এই রেঞ্জের মধ্যে যদি থাকতে চায়, তাহলে এই জায়গায় দেখেন -3/2 আর -1, তো এইটা কেবল 1 নাম্বার অপশনেই কিন্তু আছে। সো আমার এই পোর্শনটুকুতে না গিয়ে আমি মোটামুটি একটা অ্যান্সার অ্যাজিউম করে ফেলতে পারি একটা কমন সেন্স খাটায়। আচ্ছা, এটার বাইরেও একটা কথা যদি বলি, ধরেন এই যে -1.5 থেকে -1 এর মধ্যে একটা জিনিস যদি থাকে, সংখ্যা থাকে, আপনি এখানে অ্যাজিউম করে নিছেন -1.2। তো -1.2 এখানে এক্স এর ভ্যালু হিসেবে আপনি পেস্ট করে, এক্স এর ভ্যালু -1.2 আপনি পেস্ট করে অ্যান্সারটা লেস দেন যদি 0 পান, তাহলে এ নাম্বারটা কিন্তু কারেক্ট অ্যান্সার। সো এটা হচ্ছে বেসিক নিয়ম। যে বেসিক নিয়মটা আপনার বুঝতে হবে, যে বেসিক নিয়ম নিয়ে আপনাকে কাজ করতে হবে, বা যেটা আপনি বুঝলেন, এটা হচ্ছে গিয়ে মূল নিয়ম। এটা রিটার্নের সময় আপনি হয়তো করলেন, কিন্তু যখন আপনার হাতে অপশন আছে তখন কিন্তু আপনার শর্টকাট না, বরং ট্রিক্স অ্যাপ্লাই করে আপনি মোটামুটি অ্যান্সারটা অ্যাজাম্পশন করে নিতে পারতেছেন। আচ্ছা, আমরা একটু চ্যাট থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওই সেম জিনিসই আসলে বলা হচ্ছে জব সলিউশন নিয়েই। আহ, আচ্ছা, সেম জিনিসেই কথা হচ্ছে। আচ্ছা, এর পরবর্তী প্রবলেমটা আমরা একটু দেখি। দেখেন, এই প্রবলেমটা আপনার মডুলাস 2x - 3 লেস দেন অর ইকুয়াল টু 1। তো এটার জন্য দেখেন, ওই যে একটা বেসিক আপনাকে শিখায় আসা হয়েছে যে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ, এরকম যদি থাকে মডুলাস অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এ, তখন এটার পরিবর্তে -a লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু এ এরকম ভাবে এই সূরতে লেখা ফেলা যায়। তাহলে আমরা এখানেও জিনিসটা আবার নিয়ে আসার চেষ্টা করি। যদি এরকম থাকে, এখানে লেস দেন থাকতে পারে অথবা লেস দেন ইকুয়াল থাকতে পারে, একই কথা, -a x a। তাইলে এই জায়গাটাতে কি হবে দেখেন, এই মডুলাসের ভিতরে জিনিসটাকে পুরাটাকে মনে মনে এক্স হিসেবে ট্রিট করেন। তাইলে এই জায়গায় আমাদের আসবে 1 এর নেগেটিভটা মানে -1 লেস দেন, এখানে ইকুয়াল চিহ্ন আছে তাহলে ইকুয়াল সহ আসবে 2x - 3 লেস দেন অর ইকুয়াল 1। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, অসমতাটি সমাধান করতে বলছে, তার মানে এক্স সম্পর্কে একটা আইডিয়া করতে বলছে। দেখেন, এই কোশ্চেনটাও কিন্তু বিসিএস এর একটা কোশ্চেন। তো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে 2x - 3 যেহেতু আছে, এখানের -3টাকে এলিমিনেট করার জন্য 3 দিয়ে যোগ করবেন, তাহলে -1 + 3, 2x - 3 + 3, 1 + 3, তাহলে এখানে আসতেছে 2, 2x, 4। এরপর দেখেন, শুধু এক্সটাকে রাখার জন্য আপনাকে কি করতে হবে, 2x যেহেতু আছে তার মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। 2 দিয়ে যদি আপনি ভাগ দিয়ে দেন, তাহলে 2/2 তার মানে 1 হয়ে যাচ্ছে, 2x/2 তার মানে x হয়ে যাচ্ছে, 4/2 তার মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা সি তে আছে। সো সি হচ্ছে আপনার উত্তর। এটা 38তম বিসিএস এর প্রশ্ন। এরপর দেখেন, 30তম বিসিএস এর প্রশ্ন। এই প্রশ্নটা যখন আমি আপনাকে সলভ করাচ্ছি, এটার আগে আপনাকে একটা বেসিক কথা বলে নিব। দেখেন, এই যে প্রত্যেকটা ম্যাথ করার আগে যে একটা ফাউন্ডেশন আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আপনার বেসিক, এটা হচ্ছে গিয়ে আপনার থিওরিটিক্যাল নলেজ। এটার উপর আপনাকে কাজ করতে হবে, এবং এটা যখন আপনি মোটামুটি বুঝে যাবেন, তাহলে এই ক্যাটাগরির ম্যাথগুলো আপনি কিন্তু সলভ করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের উদ্দেশ্য। তো দেখেন, এই লাস্ট এই ম্যাথটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এক্স ইজ লেস দেন ওয়াই। আচ্ছা, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, সরি। ধরেন আপনার এরকম আছে 2 <3। হ্যাঁ, আপনি যদি দুই সাইডে -1 দিয়ে গুণ করেন, -1 দিয়ে গুণ করলে টুটা কি হয়ে যাচ্ছে -2, থ্রিটা কি হয়ে যাচ্ছে -3 হয়ে যাচ্ছে। এখন বলেন কে বড়? অবশ্যই -2 বড় -3 চাইতে। তাহলে চিহ্নটা দেখেন এইখানে যা ছিল, এটা কিন্তু উল্টায় গেছে। তাহলে নেগেটিভ জিনিস দিয়ে গুণ করলে কি হয়? চিহ্ন উল্টায় যায়। তাহলে নেগেটিভ দিয়ে গুণ করলে কি হচ্ছে? চিহ্ন উল্টায় যাচ্ছে। আরেকটা ভাবে চিহ্ন উল্টায়, সেটা হচ্ছে, মনে করেন এইটাকে আমি এভাবে করলাম, ওয়ান দিয়ে মানে ইয়ে করে দিলাম, বিপরীতকরণ করে দিলাম, তাইলে দুইটা কি হইলো?
1/2 হয়ে গেল, থ্রিটা কি হয়ে গেল, 1/3 হয়ে গেল। এখন দেখেন এটা হাফ, মানে 0.5, আর এটা কি 0.33। তাহলে কে বড়? এটা বড়। এইখানেও দেখেন চিহ্ন কিন্তু উল্টায় গেল, তার মানে বিপরীতকরণ করলে বা এভাবে উল্টায় দিলে সেই ক্ষেত্রেও কিন্তু চিহ্ন উল্টায় চলে আসে। তার মানে বিপরীতকরণ করলেও কিন্তু চিহ্ন উল্টায় যায়। তো আমার এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, যেটা 30তম বিসিএস এ আসছে, যে এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এবার কোনটা সঠিক সেখানে আমার একটু ম্যাচ করতে হবে। আপনি যদি এ নাম্বার অপশনে আসেন, এখানে কি হচ্ছে, এক্স আর ওয়াই এর সাথে, এক্স এর সাথেও জেড দিয়ে গুণ দিছে, ওয়াই এর সাথেও জেড দিয়ে গুণ দিছে, তাহলে এক্স জেড হয়ে যাচ্ছে, ওয়াই জেড হয়ে যাচ্ছে। কিন্তু এই চিহ্নটা কি ঠিক থাকবে নাকি উল্টায়া যাবে সেটা ডিসাইড করবে জেড এর ভ্যালুটা। এখন দেখেন এখানে স্পষ্ট বলা আছে যে জেডটা হচ্ছে লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে কি, নেগেটিভ জিনিস আর নেগেটিভ জিনিস দিয়ে যখন গুণ হয় তখন কিন্তু চিহ্ন উল্টায়া যায়। তাহলে চিহ্নটা গ্রেটার দ্যান না হয়ে এই রকম ভাবে উল্টায়া যাবে, অর্থাৎ এ নাম্বারে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটা হবে না। সেকেন্ডলি দেখেন আপনার হচ্ছে বি নাম্বার অপশনটা আমরা যদি টেস্ট করি, এখানে এক্স আর ওয়াই ছিল, এটা দেখেন পসিবলই না আসলে। কেননা একটা জিনিসকে জেড দিয়ে আপনি ডিভাইড করছেন, আরেকটা জিনিসকে 2 দিয়ে ডিভাইড করছেন, এট এ টাইম এই কাজটা করা পসিবল না। এরপর সি নাম্বারটা আমরা যদি দেখি, সি নাম্বারে দেখেন জিনিসটাকে উল্টায় দেওয়া হয়েছে। আপনার ছিল এক্স গ্রেটার দেন ওয়াই, এটাকে ফার্স্টে উল্টায় দিয়ে জেড দিয়ে গুণ দিছে। তো উল্টায় যদি দেন তাহলে 1/x হইলো, 1/y হইলো, সেক্ষেত্রে চিহ্নটা কি হয়ে গেছে, এই দিকে উল্টায় গেছে। এরপর দুইটাকে দেখেন জেড দিয়ে গুণ দেওয়া হয়েছে, তার মানে জেড ডিভাইডেড বাই এক্স, জেড ডিভাইডেড বাই ওয়াই। যেহেতু নেগেটিভ জিনিস দিয়ে গুণ দেওয়া হয়েছে তাহলে চিহ্নটা আবার উল্টায়া যাবে। তো দেখেন সি নাম্বার অপশনটাও কিন্তু মিলল না। তো ইলিমিনেশনের মেথড থেকে কিন্তু ডি নাম্বারটাই সঠিক অ্যান্সার। তবুও আমরা বুঝবো যে ডি নাম্বারটা কেন সঠিক, এই জায়গাটাতে আমরা এটা অলরেডি বের করে রাখছি, দ্যাটস ওয়াই ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমি এইটুকু পড়ানোর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাইলাম আপনাদেরকে আসলে কিভাবে আগানো উচিত। যেমন মনে করেন এই যে ম্যাথটা করানোর জন্য আমি ফার্স্টে আপনাকে কিছু বেস দিয়ে নিছি, তারপরে ম্যাথে ঢুকছি। আপনারা কি করেন সাধারণত, বিসিএস এর এই কোশ্চেন গুলো সলভ করতে হবে, কোশ্চেন সলভ করে ফেলেন, কিন্তু আপনি বেসিকের মানে ধার ধারেন না। কিন্তু বেসিক একটা পারলে আপনার কিন্তু এরকম আরো 10টা জিনিস আপনার কাছে নাথিং মনে হবে। তারপর মনে করেন এই প্রবলেমটা, এখানেও আপনি কিন্তু আপনাকে একটু বেস দিয়ে নিছি, বেস দেওয়ার পর আমি মেইন ম্যাথে ঢুকছি। এভাবে আপনি যদি বেসটা স্ট্রং করে তারপর মেইন ম্যাথে ঢুকেন তখন কিন্তু জিনিসগুলো আপনার কাছে ইজিয়ার মনে হবে। তারপর এই ম্যাথটা দেখেন, এটা হচ্ছে গিয়ে সকল কিছুর ফাউন্ডেশন। অসমতার ম্যাথগুলা এরকম ভাবেই সলভ করতে হয় মেইন নিয়মে। তো এরকম ভাবে আপনি সলভ করতে পারেন, এরকম কন্ডিশন বাইরা আপনি সলভ করতে পারেন, এবং ট্রিক্স খাটাও কিভাবে সলভ করতে পারেন সেই জিনিসটা আপনাদেরকে বলছি, যেন এমসিকিউ তেও খুব সহজে আপনি সলভ করে দিয়ে আসতে পারেন। আর এখানে তো বেসিক প্রপার্টি এবং বেসিক সংজ্ঞা আপনাদেরকে বলাই হয়েছে। তো এটার মাধ্যমে আসলে পরম মান আলোচনা করা উদ্দেশ্য না, আলোচনা করার উদ্দেশ্য যে একটা টপিক আসলে কত ইন ডেপথ ঢুকা যায়, কত গভীরভাবে এটাকে পর্যালোচনা করা যায় স্টেপ বাই স্টেপ, যেটার কথা আমরা এইখানে বলছি। যে আমার প্রথমে বেসটা স্ট্রং থাকতে হবে, তারপর আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে, এবং অনেক বেশি প্র্যাকটিস কিন্তু আমাকে করতে হবে। তো মোটামুটি এটা হচ্ছে আলোচনা। আমরা আরো কিছু কোশ্চেনের অ্যান্সার দিই আপনাদের থেকে। তরিকুল বলছেন এটা জানা লাগবেই যে ফোর্থ ইয়ারের তারা কিভাবে প্রিপারেশন নিবে যাতে ফার্স্ট বিসিএস এই হয়ে যায়। আচ্ছা, এটা নিয়ে আমি এবার একটু বলি, যেহেতু আমাদের মেইন আলোচনা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে, এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, ডিটেলস ভিডিও দিব, তবু এই জায়গায় একটু বলে রাখি। সেটা হচ্ছে যে আহ, আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে আপনার স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা। ঠিক আছে? এরপর আপনি আসলেই সেই স্ট্রং উইক জোন নিয়ে একাডেমিক লাইফ থেকেই আসলে স্টাডি শুরু করবেন কিনা সেটাও ডিপেন্ড করবে আপনার একাডেমিক পড়ার প্রেশার কেমন। কারণ আপনার সিজিপিএ ফার্স্ট প্রায়োরিটি, একাডেমিক স্টাডি ফার্স্ট প্রায়োরিটি, সেই জায়গাটাতে আপনি যদি মানে ইয়ে হয়ে যান, কোলাপস করেন, তাহলে কিন্তু মানে হবে না। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওইটা ফার্স্ট প্রায়োরিটি রাখা, ওইটা নিয়ে কাজ করতে হবে ফার্স্টে। এজন্য ওই জায়গায় প্রেসার যদি হয়ে যায় তাহলে আপনি এই প্রিপারেশনের দিকেই আসবেন না। কিন্তু যদি মনে হয় যে আমার সাবজেক্টে আমি খুব একটা আমার পড়াশোনার দরকার নেই, আমি পরীক্ষার আগের দিক দিকে পড়লেই মোটামুটি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে
আপনি পড়াশোনা শুরু করবেন। সেক্ষেত্রে আপনি আপনার বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করার মাধ্যমে উইক পয়েন্ট গুলো নিয়ে কাজ করবেন এবং দিনে মোটামুটি 2-4 ঘন্টা এই জায়গাগুলোতে দিবেন। এভাবে প্রিপারেশন আস্তে 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 ধীরে শুরু করবেন। আমাদের যদি 26 সালের মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যায় তাহলে আমরা সম্ভবত 52তম পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, 52তম পাইলে ওই আহ, সেক্ষেত্রে ফার্স্ট বিসিএস টা ক্র্যাক করার জন্য আমার যেহেতু অনেকগুলা মানে আমার উইক জোন নিয়ে আমার অলরেডি কাজ করা আছে এবং আমার স্ট্রং জোন গুলো আমি জানি এবং মোটামুটি কোশ্চেন অ্যানালাইসিস এর মাধ্যমে পুরো সিলেবাস সম্পর্কে যেহেতু আমাদের মোটামুটি একটা আইডিয়া আছে, তখন ফার্স্ট বিসিএস এই সেই ক্ষেত্রে ক্র্যাক করা পসিবল হবে ইনশাল্লাহ। আচ্ছা, বিসিএস এর সিজিপিএ কি খুব বেশি প্রভাব ফেলে? বিসিএস এর সিজিপিএ প্রভাব ফেলে না, বিসিএস এর 2.5 থাকলেই দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো আপনি যখন প্রিপারেশন নেওয়া শুরু করছেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কি আগে থেকে বুঝতেন? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স না, আমি আগে থেকে বুঝতাম না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, তখন থেকেই পড়া শুরু করছি। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বেশ ইন্টারেস্টিং একটা টপিক। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়ার জন্য আপনাকে অনেক বেশি ইউটিউবে ঘাটাঘাটি করে ভিডিও টিডিও দেখতে হবে। তারপর আপনাকে একটু পত্রিকার দিকে বেশি নজর দিতে হবে এবং আপনাকে বিভিন্ন এডিটোরিয়াল পড়তে হবে, এআই এর হেল্প নিয়ে অনেক কিছু পড়তে হবে। এই কাজগুলো আপনার করতে হবে এবং আপ টু ডেট থাকা বিভিন্ন নিউজের মাধ্যমে, ইউটিউব থেকে ধরেন আপনি প্রত্যেক দিনের খবরগুলো দেখে নিলেন, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল খবরগুলো দেখে নিলেন। একটু আপ টু ডেট থাকা এটা জরুরি। আচ্ছা, পত্রিকা পড়ায় আগ্রহ কিভাবে আনবো? পত্রিকা পড়ায় আগ্রহের জন্য আমি একটা আজকে দেখলাম যে একটা পেজ, একটা ইয়ে আছে, পেজ আছে, অ্যাপ আছে। অ্যাপের নাম হচ্ছে গিয়ে খুব সম্ভবত আপনার, এটা নিয়ে আমি পোস্ট করছিলাম, নামটা আমি ভুলে গেছি প্রপার নামটা। নামটা হচ্ছে আপনার সারাংশ। এই সারাংশ অ্যাপটার মধ্যে আপনি হচ্ছেন গিয়ে যেটা পাবেন, আহ বেশ গোছানো প্রত্যেক দিনের নিউজ গুলো ওরা একটা সামারি করে দেয়। প্রত্যেক দিনের আপনি যদি ফুল নিউজটা পড়তে না চান, জাস্ট সামারিটা, যেমন আমাদের দেশের সাংবাদিকরা একটু হলুদ সাংবাদিক, তো হেডলাইনটা একটু খারাপ ভাবে করে, এর জন্য হেডলাইন দেখে আসলে পড়াটা ওইভাবে হয় না। তো যেটা করতে হয় সেটা হচ্ছে যে একটু ডিপে ঢুকে যেহেতু পড়তে হবে, আপনার ওই টাইমটাও যদি না থাকে, আপনি জাস্ট সামারিটা দেখলে মোটামুটি নিউজটা সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে যাবেন। সো সারাংশ অ্যাপটা আপনারা পড়তে পারেন। এটার পাশাপাশি দেখলাম সারাংশ অ্যাপটাতে ডেইলি যেই মেইন মেইন ঘটনাগুলো আছে, ডেইলি যেই জিকে গুলো আছে, সেগুলো ওরা আলাদা করে একটা জায়গায় করে দেয়। সো এমসিকিউর জন্য সেক্ষেত্রে লাভ হচ্ছে। পত্রিকার পড়ায় আগ্রহ আরেকটা ভাবে আনা যায়, সেটা হচ্ছে পত্রিকা পড়লে, বিশেষ করে ইংরেজি পত্রিকাগুলো পড়লে দুইটা লাভ। একটা লাভ হচ্ছে যে ইংরেজি পত্রিকায় লেখার কোয়ালিটি খুব ভালো থাকে, এজন্য ইংরেজি পত্রিকা পড়লে লাভ। আর আরেকটা লাভ হচ্ছে যে ইংরেজির যে দক্ষতা আছে, ইংলিশ রাইটিং এর, সেই দক্ষতাও কিন্তু আপনার বৃদ্ধি পায়। আমি দেশের বাইরে মাস্টার্স কমপ্লিট করছি। আমার অনেক ইচ্ছা আমি বিসিএস ক্র্যাক করবো এবং দেশের জন্য কাজ করব। আপনার কি মনে হয় বিদেশের জীবন ছেড়ে বিসিএস এর স্বপ্ন দেখা অর্থিত হবে? অবভিয়াসলি অর্থিত হবে। আহ, আমাদের প্লাবন ভাই আমাদের কিন্তু কোর্সের মেন্টর। প্লাবন ভাই কিন্তু আমেরিকা থেকে মাস্টার্স করে আসা। প্লাবন ভাই কিন্তু বর্তমানে শরৎপুর ডিসি অফিসে আছেন। আমাদের কোর্সেরই কিন্তু মেন্টর প্লাবন ভাই, বুয়েট 15 ব্যাচ, মেকানিক্যাল। তো উনি করছেন, তো ওনার থেকে ইন্সপাইরেশন নিতে পারেন। আহ, বিদেশের জীবন ছেড়ে বিসিএস এর স্বপ্ন দেখাটা অর্থিত কিনা এটা আসলে পার্সোনাল ম্যাটার, যে আমার দেশ ভালো লাগে নাকি বিদেশ ভালো লাগে। কিন্তু আপনি যেহেতু মানে মনে ইচ্ছা লালন করেন যে দেশের জন্য কাজ করবেন, সেই ক্ষেত্রে আসতে পারেন আসলে। সাংস অ্যাপের জিকে গুলো কি হেল্পফুল? হ্যাঁ, আমি দেখলাম যে বেশ গোছানো আছে, ওয়েল ওরিয়েন্টেড। স্যার সিজি 2.5 এর নিচে হলে কি হবে না? আচ্ছা, এটা নিয়ে আমার মনে হয় ইয়ে ভাই বলুক একটু, শাকিল ভাই একটু বলুক। সিজিপিএ 2.5 এর নিচে হলে আসলে কিছু সমস্যা আছে কিনা। আচ্ছা, বিসিএস এ যেটা হয় সেটা হচ্ছে আপনার এসএসসি, এইচএসসি এবং অনার্স তিনটার মধ্যে যে কোনো একটাতে জাস্ট 2.00 মানে মানে ইয়া করতে পারবে, আবেদন করতে পারবে। কিন্তু 2.00 যদি দুইটা হয় তাহলে সেটা আবেদন করতে পারবে না। অর্থাৎ যে কোনো একটাতে তৃতীয় বিভাগ থাকলে সমস্যা নাই, কিন্তু দুইটাতে থাকলে সমস্যা আছে।
আর 2.50 মানে এটা সেকেন্ড ক্লাস, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। ইমরান হোসেন ভাই বলছেন 14 থেকে 16 গ্রেডে গভর্নমেন্ট জব অবস্থায় কি বিসিএস হয়? অবভিয়াসলি হয়, অনেক রেকর্ড আছে, অবভিয়াসলি হয়। কনস্টেবল থেকে মানে বিসিএস ক্যাডার হয়েছে এরকম অনেক আছে। মিলতে ভাই বলছে স্যার যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন শেষ করে অ্যাডমিন ক্যাডারে আসা যায়? হ্যাঁ, অবভিয়াসলি আসা যায়। এবং সব সাবজেক্টেরই সব ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু লোকজন অ্যাডমিন ক্যাডারে আছে। আচ্ছা, আমি মনে হয় সব প্রশ্নের মোটামুটি অ্যান্সার দিতে পারছি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে স্লাইড ক্লোজ করে আপনাদের জন্য ফ্লোর উন্মুক্ত করে দিচ্ছি।